নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু, সেটি হচ্ছে দিল্লি সুলতানি বা সুলতানেট রুল ইন দিল্লি, এইটা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু। তার আগে আমি বলে নিই যে তোমাদের কিন্তু আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি, তৃতীয় অধ্যায়ে আমি আলোচনা করিনি, কারণ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে এবং সেটা তোমাদের তৃতীয় অধ্যায় অবধি ছিল। এবার যেহেতু এটা একটা তোমাদের বলছি যে অনলাইন ব্যাপার, সেক্ষেত্রে আমার একটু সময় সাপেক্ষ এই জিনিসটা করতে লাগে, তাই তৃতীয় অধ্যায়টা আমার আলোচনা করা হয়নি। পরীক্ষা হয়ে গেছে, তোমরা পরীক্ষা দিয়ে ফেলেছো, তাই আমি আর তৃতীয় অধ্যায় আলোচনা এখন এই মুহূর্তে করছি না। আমি চতুর্থ অধ্যায় চলে যাচ্ছি যাতে তোমাদের সেকেন্ড ইউনিট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের আমি সাহায্য করতে পারি। পরবর্তীকালে যখন সময় থাকবে আমি তৃতীয় অধ্যায় আলোচনা করে নেব। আমি এবার মূল বিষয় চলে আসি যে আমাদের আজকে আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায় বিষয়বস্তু, সেটি হচ্ছে দিল্লি সুলতানি বা ক্লাস 7 এর 4th চ্যাপ্টারের টপিক সুলতানেট রুল ইন দিল্লি। এই নিয়ে আলোচনা বা এই নিয়ে ডিসকাস আজকে করব। আচ্ছা, এক্ষেত্রে বলতে গেলে আমাকে আবার একটু দ্বিতীয় অধ্যায় ফিরে যেতে হয়, যেখানে আমি আলোচনা করেছিলাম যে ভারতবর্ষে তুর্কি আক্রমণের কথা বা টার্কিশরা কিভাবে ইন্ডিয়া অ্যাটাক করেছিল। তাদের মধ্যে যারা যারা আক্রমণ করেছিল বা অ্যাটাক করেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন কে? মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরির বিষয় তোমাদের আমি আগে আলোচনা করেছি বা ডিসকাস করেছি। তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন 1192 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়ে আবার তিনি ফিরে গিয়ে আবার এসে তিনি দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে তিনি কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং ধীরে ধীরে দিল্লি আজমির দখল করে তিনি কি করেছিলেন? ঘুরি শাসন প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষে। এটা কিন্তু আমি আলোচনা করেছি যে মোহাম্মদ ঘুরি যিনি যে ইন্ডিয়া অ্যাটাক করেছিল এবং ফার্স্ট ব্যাটেল অফ টারাইন এবং সেকেন্ড ব্যাটেল অফ টারাইন এর মধ্যে ভিক্টরি লাভ করে ভিক্টরি নিয়ে থার্ড পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে সে কিন্তু ইন্ডিয়ায় এন্ট্রি করেছিল এবং তারপর সেখানে দিল্লি আজমির এগুলো ক্যাপচার করে ইন্ডিয়াতে ঘুরি যে রুলস সেটা এস্টাবলিশ করেছিল বা ঘুরি এম্পায়ার এস্টাবলিশ করেছিল। এটা কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় বা সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু আলোচনা করেছি। সেই মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে মারা যান বা 1206 এই সময় কে মারা যান? মোহাম্মদ ঘুরি বা মোহাম্মদ ঘুরির ডেথ হয়ে যায় এবং তারপর মোহাম্মদ ঘুরি যত অঞ্চল জয়লাভ করেছিলেন বা যেগুলো ক্যাপচার করেছিলেন, দখল করেছিলেন যে সমস্ত এরিয়া, সেইগুলো ভাগ হয়ে যায় কাদের মধ্যে? তারই চারজন প্রধান অনুচর বা যাদেরকে বলা হয় মেন রিটেনার। চারজন মানে 4 মেন রিটেনার কার? মোহাম্মদ ঘুরির। এদের মধ্যে তার দখল করা অঞ্চলগুলো ভাগ হয়ে যায়। এরা কে কে? প্রথম প্রধান অনুচর ছিল তাজউদ্দিন ইয়ালদুজ, যিনি কি কোথাকার অধিকার পেয়েছিলেন? গজনি শাসক হয়েছিলেন বা গজনির রুলার হয়েছিলেন কে? তাজউদ্দিন ইয়ালদুজ। পরবর্তী রিটেনার বা অনুচর কে ছিলেন? তিনি ছিলেন নাসিরউদ্দিন কুবাচা। তিনি কোথাকার জায়গা পেলেন? তিনি পেলেন মুলতান এবং মুলতান এবং উচ এই দুটো জায়গা মোহাম্মদ ঘুরিরই ছিল। সেই দুটো জায়গার অধিকার কে পান? এই নাসিরউদ্দিন কুবাচা। পরবর্তী অনুচর বা রিটেনার হলেন বখতিয়ার খলজি। এর সম্পর্কেও তোমরা জানো, কেন আমি দ্বিতীয় অধ্যায়ে আলোচনার সময় বখতিয়ার খলজির কথা বলেছিলাম, যিনি এরকম মোহাম্মদ ঘুরির অনুচর ছিলেন বা রিটেনার ছিলেন। তিনি কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছিলেন এবং সেই বাংলাদেশেরই কিন্তু তিনি শাসক হন বা বাংলাদেশেরই কিন্তু অধিকার পান। বেঙ্গলের রাইটস কে পান বা বেঙ্গলের রুলার কে হন? প্রথম মুসলিম শাসক বেঙ্গলে, সেটা হচ্ছে বখতিয়ার খলজি বা টার্কিশ রুলার প্রথম কে? এই বখতিয়ার খলজি। পরবর্তী অনুচর বা রিটেনার কি ছিল? কুতুবউদ্দিন আইবক। এনার সম্পর্কেও আমি আগে বলেছি যে ঘুরি যখন দিল্লি আজমির দখল করার পর এই কুতুবউদ্দিন আইবকের হাতেই কিন্তু দিল্লি অধিকার বা কুতুবউদ্দিন আইবক কিন্তু পরবর্তীকালে দিল্লি শাসন করেছিল।
সেই কুতুবউদ্দিন আইবক যিনিও কিন্তু দিল্লি আর লাহোরের অধিকার পেয়েছিল, বা দিল্লি এবং লাহোরের এই রাইটস পেয়েছিল কে? কুতুবউদ্দিন আইবক। এই চারজন প্রধান অনুচর বা 4 মেন রিটেইনার, এদের মধ্যে কিন্তু এতগুলো অঞ্চল, ঘুরির অধ্যুষিত অঞ্চল বা মোহাম্মদ ঘুরির ক্যাপচারিং এরিয়াগুলো কিন্তু ডিভাইড হয়ে যায় বা ভাগ হয়ে যায়। এইবার আমি দিল্লি সুলতানি সম্পর্কে আলোচনা করব, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের দিল্লি সুলতানি নিয়ে আছে, মানে সুলতানেত রুল ইন দিল্লি, সেই নিয়ে আমি ডিসকাস করব। এই কুতুবউদ্দিন আইবকে কিন্তু দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন বা দিল্লিতে সুলতানেত রুল এস্টাবলিশ করেন কে? এই কুতুবউদ্দিন আইবক। এখানে বলার বিষয় হলো এই সুলতান কিন্তু কোনো রাজবংশের নাম নয়, কোনো ডাইনেস্টির নাম কিন্তু সুলতান নয়। সুলতান মানে হচ্ছে আরবি ভাষায় সুলতান কথাটির অর্থ হলো কর্তৃত্ব ও ক্ষমতা। আরবিয়ান ল্যাঙ্গুয়েজে এই সুলতান, এই ওয়ার্ডটার মিনিং হলো কর্তৃত্ব বা অথরিটি, এবং ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার। এবং বেশিরভাগ তুর্কি শাসকেরা এই উপাধি, সেটা একটা শাসকের উপাধি, এটা একটা রুলারের টাইটেল অফ রুলার। সুলতান মানে হচ্ছে শাসকের উপাধি বা টাইটেল অফ রুলার, এবং বেশিরভাগ তুর্কি শাসকেরা এই উপাধি তখনকার সময় ব্যবহার করত, বা ম্যাক্সিমাম টার্কিশ যারা রুলার ছিল তারা সবাই কিন্তু, বেশিরভাগই ম্যাক্সিমামই, তারা কিন্তু এই সুলতান টাইটেলটা ইউজ করত। এর অর্থ ছিল ক্ষমতা এবং কর্তৃত্ব, পাওয়ার এবং অথরিটি। এবং এই দিল্লিতে এবং এই সুলতান যে সমস্ত অঞ্চলে কর্তৃত্ব করত তাকে বলা হতো সুলতানি। তাকে বলা হতো কি? সুলতানি বা সুলতান। তাকে বলা হতো সুলতানি বা সুলতান। এইরকমই দিল্লিতে যেহেতু এই সুলতানরা কর্তৃত্ব করেছিল, তাই দিল্লিকে কেন্দ্র করে পুরো ভারতবর্ষেই বলতে পারো, তাই তার নাম দিল্লি সুলতানি বা সুলতানেত রুল ইন দিল্লি। বোঝাতে পারলাম কেন এই দিল্লিকে দিল্লি সুলতানি বলা হয়? এই কারণে। এবার এখানে একটা বিষয় তোমাদের বলি, সেটা হচ্ছে এই দিল্লি সুলতানির প্রকৃত অধিকারী কিন্তু কে ছিলেন জানো? প্রকৃত অধিকারী বা প্রকৃত শাসক ছিলেন খলিফা। খলিফা, এই খলিফা সম্পর্কেও তোমাদের কিন্তু আগে আমি পরিচয় করিয়েছি। খলিফা বা কালিফ বলে। এই খলিফা সম্পর্কে কখন পরিচয় করিয়েছি? যখন তোমাদের দ্বিতীয় অধ্যায় ইসলাম ধর্ম বা ইসলামিক রিলিজিয়ন নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা জানো যে ইসলাম ধর্মের প্রবর্তন করেছিল কে? হযরত মুহাম্মদ। এবং তার মৃত্যুর পর তারই অনুগামীরাই ইসলাম জগতের প্রধান শাসক হয়ে গেছিল, বা ইসলামিক ওয়ার্ল্ডের মেন রুলার হয়ে গেছিল। এদেরকেই কিন্তু খলিফা বলা হচ্ছে বা ক্যালিফ বলা হচ্ছে। এবং এই যে খলিফা, এরা কিন্তু তখন ইসলাম জগতে ইসলামরা যত কিছু, মুসলমানরা যত কিছু অঞ্চল দখল করত, তার মূল শাসক কিন্তু এই খলিফাই ছিলেন। এই কালিফরাই কিন্তু মেন রুলার ছিলেন ইসলামদের ক্যাপচারিং এরিয়াগুলোর। এবং ত্রয়োদশ শতকে মুসলমানরা প্রচুর বিরাট অঞ্চল কিন্তু দখল করেছিল। মানে 13th সেঞ্চুরিতে এই মুসলিমরা বা মুসলমানরা, ইসলামরা, তারা কিন্তু হিউজ এরিয়া ক্যাপচার করেছিল। তাই একজন খলিফার পক্ষে এই এত বড় অঞ্চল বা এই হিউজ এরিয়া, এটা কি শাসন করা সম্ভব? সম্ভব নয়। রুল করা, কন্ট্রোল করা কিন্তু সম্ভব নয়। তাই জন্য বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন মানুষ বিভিন্ন অঞ্চলে তারা শাসন করত। কার কাছ থেকে অনুমোদন নিয়ে? এই খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে বা ক্যালিফের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে বিভিন্ন এরিয়াতে তারা, বিভিন্ন রকম মানুষরা, তারা কিন্তু শাসক, সুলতান হয়ে যেত বা শাসন করত বা রুলার হয়ে যেত। কার কাছ থেকে অনুমোদন নিয়ে? এই খলিফার কাছ থেকে বা ক্যালিফের কাছ থেকে। এবং এই যে খলিফার অনুমোদন, এটা কিন্তু খুবই সম্মানজনক ছিল বা খুবই রেসপেক্টেবল একটা ব্যাপার ছিল। কারণ এবং এই যে যদি ধরো তোমরা মনে করো, যদি কোনো তুর্কি কোনো সেনাপতি বা কোনো টার্কিশ কমান্ডার যে অনেকগুলো অঞ্চল দখল করেছে, এবার সে চাইছে সেই সমস্ত অঞ্চলের শাসক হতে, বা সেই টার্কিশ যে কমান্ডার সে চাইছে সেই সমস্ত এরিয়ার রুলার হতে বা সুলতান হতে, তখন সে কি করতো? এই খলিফার কাছে অনুমোদনের জন্য প্রার্থনা করত বা এই ক্যালিফের কাছে অ্যাপ্রুভালের জন্য প্রে করত। এবং খলিফা অনুমোদন দিয়ে দিলে তখন সেই টার্কিশ কমান্ডার বা তুর্কি সেনাপতি সে কিন্তু সুলতান হয়ে যেত।
সে কিন্তু সুলতান হয়ে যেত, এই টার্কিশ কমান্ডার সুলতান হয়ে যেত কালিফের কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়ে। আবার এই সুলতান হওয়ার ক্ষেত্রে যখনই অনেক সময় গোলমালও বাঁধতো বা অনেক সময় কিন্তু কমপ্লেক্সিটিও তৈরি হতো। এইরকমই দিল্লি সুলতানির ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে গোলমাল বেঁধেছিল বা এই কমপ্লেক্সিটি তৈরি হয়েছিল। কখন? যখন কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন এস্টাবলিশ করতে গেছিলেন বা প্রতিষ্ঠা করতে গেছিলেন, সেই সময় তাকে বাধা দিয়েছিল কে? তাকে বাধা দিয়েছিল এই তাজউদ্দিন ইয়ালদুজ। তাজউদ্দিন ইয়ালদুজ, যিনি কিনা গজনির শাসক ছিলেন বা গজনি যার অধিকারে ছিল, গজনির রুলার ছিলেন। তিনি চেয়েছিলেন দিল্লিতে নিজের আধিপত্য কায়েম করতে বা নিজের সুপ্রিমেসি ক্রিয়েট করতে, এবং সেক্ষেত্রে কিন্তু কুতুবউদ্দিন আইবক তাকে বাধা দিয়েছিলেন, এবং সেই কারণে গজনির সঙ্গে দিল্লির সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেছিল, তাদের রিলেশনশিপ কিন্তু শেষ হয়ে গেছিল এই বাধা দিয়েছিলেন বলে। কুতুবউদ্দিন আইবক কিন্তু সেটা হতে দেননি, তিনি দিল্লিতে সুলতানি শাসন বা সুলতানেত রুল এস্টাবলিশ করেছিলেন। এবার এই যে কুতুবউদ্দিন আইবকের সময় মোটামুটি একটা সমস্যা সামান্য হয়েছিল বা কমপ্লেক্সিটি সামান্য হয়েছিল, কিন্তু তারপর যখন কুতুবউদ্দিন আইবকের জামাই কে ছিলেন? ইলতুৎমিশ, শান-ই-ল। সেই ইলতুৎমিশ যখন দিল্লির সুলতান হয়েছিলেন, তখন কিন্তু এই জটিলতা বড় আকার ধারণ করে বা এই কমপ্লেক্সিটিটা আরো বেশি হয়ে যায়। কারণ কি? কারণ ইলতুৎমিশ তো কুতুবউদ্দিন আইবকের ছেলে ছিলেন না, তিনি তো ছিলেন তার জামাই বা তার শান-ই-ল। তাই জন্য সেটা একটা তো বিশাল বড় একটা বাধা ছিল। দুই হচ্ছে সেই সময় এই যে নাসিরউদ্দিন কুয়াচা, যিনি কিনা মুলতান এবং উচের শাসক ছিলেন, মুলতান এবং উচের রুলার ছিলেন, সেই নাসিরউদ্দিন কুয়াচা তিনি সেই সময় তিনি মুলতান থেকে লাহোর এবং পাঞ্জাবের কিছু কিছু এরিয়া দখল করে নিয়েছিলেন বা লাহোর এবং পাঞ্জাবের ম্যাক্সিমাম কিছু কিছু এরিয়া ক্যাপচার করেছিলেন, এবং তিনি কিন্তু মানে ইলতুৎমিশকে সুলতান হিসাবে মানতে চাইছিলেন না, মানে ইলতুৎমিশ সুলতান হবেন এটা তিনি চাইছিলেন না। এবং আরেকটা অন্যদিকে ক্ষমতাবান তুর্কি বা পাওয়ারফুল টার্কিস, তাদেরকে বলা হতো আমির। তাদেরকে কি বলা হতো? আমির। এই আমির বলতে বোঝায় কাদের জানো? যারা উঁচু বংশে জন্ম নিত সে সময়, মানে রয়্যাল ফ্যামিলি বিলং করত, এবং তারা কিন্তু এই সুলতানি শাসন ব্যবস্থার বিভিন্ন কাজে নিযুক্ত থাকতো, মানে সুলতানি অ্যাডমিনিস্ট্রেশন যেটা, সেইখানে কিন্তু বিভিন্ন কাজে তারা অ্যাপয়েন্টেড থাকতো। কারা? এই আমির। এবং অনেকজন আমিরকে একসঙ্গে বলা হয় ওমরাহ। তাই এই আমির ওমরাহ, যাদেরকে কিনা ক্ষমতাবান তুর্কি বলা হচ্ছে বা পাওয়ারফুল টার্কিস, এরা কিন্তু ইলতুৎমিশ তখন সেই সময় দিল্লির বিভিন্ন জায়গায় কিন্তু কর্তৃত্ব করছিল, মানে তাদের একটা অথরিটি তৈরি হয়েছিল। তাই তারাও কিন্তু ইলতুৎমিশকে সুলতান হিসাবে মানতে চায়নি। তাই এই যে ইলতুৎমিশ সুলতান হওয়ার সময় সমস্যা তৈরি হয়েছিল বা কমপ্লেক্সিটি তৈরি হয়েছিল, তার জন্য ইলতুৎমিশ কি করেছিলেন? খলিফার কাছে অনুমোদনের জন্য প্রার্থনা করেছিলেন, মানে কালিফের কাছে অ্যাপ্রুভালের জন্য প্রে করে তিনি খলিফার কাছে গিফট পাঠান বা উপহার পাঠান। এবং বাগদাদের খলিফা বা বাগদাদের কালিফ তিনি কি করলেন? তিনি খুশি হয়ে ইলতুৎমিশকে তিনি দূরবাস ও খিলাত পাঠিয়ে তাকে সুলতান হওয়ার জন্য অনুমোদন দেন। এই দূরবাস মানে কি? দূরবাস মানে হচ্ছে একটা স্বাধীন শাসক হওয়ার প্রতীক দণ্ড, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট রুলারের একটা সিম্বল স্টিক, তাকে বলা হচ্ছে এই দূরবাস। আর খিলাত কি? খিলাত হচ্ছে একটা আনুষ্ঠানিক পোশাক বা ওকেশনাল ড্রেস, যেটা সুলতান হওয়ার পরে পড়তে হয়। সেই দুটো জিনিস পাঠিয়ে তাকে সুলতান ইলতুৎমিশকে সুলতান হওয়ার জন্য খলিফা অনুমোদন দিলেন। কত খ্রিস্টাব্দে? 1229 খ্রিস্টাব্দে। মানে বাগদাদের কালিফ ইলতুৎমিশকে অ্যাপ্রুভাল দিয়েছিলেন কিসের জন্য? সুলতান হওয়ার জন্য। কি কি পাঠিয়ে? এই দূরবাস এবং খিলাত পাঠিয়ে। কত খ্রিস্টাব্দে? 1229। তখন ইলতুৎমিশ তারপরে দিল্লির সুলতান হয়েছিলেন। এবং তখনকার সময় সুলতানদের কি করতে হতো? তাদের যে মুদ্রাতে নিজেদেরকে খলিফার প্রতিনিধি বলে খোদাই করতে হতো, মানে বিভিন্ন কয়েনে সুলতানদের নিজেদের কালিফের রিপ্রেজেন্টেটিভ বলে স্ট্যাম্প করতে হতো। এইভাবে কিন্তু পরবর্তীকালে প্রচুর দিল্লি সুলতানরা খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে, মানে পরবর্তীকালে দিল্লি সুলতানরা যখনই সমস্যায় পড়েছে
খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে বা ক্যালিফের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারা কিন্তু সুলতানি পদ চালিয়েছিলেন। কিন্তু এখানে মজার বিষয় কি জানো তো, খলিফারা বা এই ক্যালিফরা কিন্তু কখনোই এই সুলতানদের শাসন কার্যে হস্তক্ষেপ করতেন না, মানে তাদের অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো ম্যাটারে কখনো ইন্টারফেয়ার করতেন না। কে? এই ক্যালিফরা বা এই খলিফারা। তারা স্বাধীনভাবে কিন্তু সুলতানরা সেই তাদের অঞ্চলকে শাসন করতে পারত, বা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু তারা কিন্তু খলিফার কোনো হস্তক্ষেপ ছাড়াই তারা কিন্তু স্বাধীনভাবে শাসন করতে পারত সুলতানরা। আর এইভাবে কিন্তু খলিফার অনুমোদন নিয়ে পরবর্তীকালে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সুলতানরা শাসন করেছে প্রায় 320 বছর ধরে, বা 320 ইয়ার্স ধরে কিন্তু দিল্লিতে সুলতানরা শাসন করেছে, বা সুলতানের রুল সেটা কিন্তু শাসন করেছে, রুল করেছে, কন্ট্রোল করেছে। কত বছর? 320 ইয়ার্স। এই হচ্ছে খলিফার অনুমোদন বা ক্যালিফের অ্যাপ্রুভাল, এটার মাধ্যমে কিন্তু তারা সুলতান হয়েছে। এবার আমি আলোচনা করব তোমাদের এই যে দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়েছিল কুতুবউদ্দিন আইবকের হাত ধরে, সেই কুতুবউদ্দিন আইবকের পরবর্তীকালে তার বংশধারা কিভাবে চলছিল সেইটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানি শাসন স্বাধীনভাবেই কিন্তু তিনি দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিল। তিনি আগেই বলেছি যে খলিফারা কখনো হস্তক্ষেপ করতো না, তাই জন্য তিনি স্বাধীনভাবে কিন্তু দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাই তার রাজত্বকাল কত ছিল? 1206 থেকে 1210, 1206 থেকে 1210। এটা ছিল কুতুবউদ্দিন আইবকের রেইন টাইম বা তার শাসনকাল। এবার কুতুবউদ্দিন আইবকের পরে আমি বলেছি যে তারই জামাই বা তারই সান ইন ল ইলতুৎমিশ তিনি দিল্লির সুলতান হন। তার শাসনকাল কত বা তার রেইন টাইম কত? সেটা হচ্ছে 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ, 1211 থেকে 1236। কিন্তু তোমাদের আমি আগে বলেছি তিনি কিন্তু খলিফার অনুমোদন পেয়েছিলেন 1229 খ্রিস্টাব্দে, তার অনুমোদন পেতেই লেগে গেছিল ইলতুৎমিশে। মানে প্রথমের দিকে তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন বা প্রবলেম ফেস করেছিলেন যখন প্রথমের দিকে তিনি সুলতান হয়েছিলেন। তারপর অ্যাট লাস্ট তিনি খলিফার অনুমোদন বা ক্যালিফের অ্যাপ্রুভাল পেয়েছিলেন, সেটা কিন্তু 1229 বা 1229। তাই ইলতুৎমিশ যে দিল্লির সুলতান হন তখন তার সামনে 3খানা সমস্যা ছিল। কি কি সেই সমস্যাগুলো? থ্রি প্রবলেমস ছিল তাকে ফেস করতে হয়েছিল দিল্লির সুলতান হওয়ার পর। প্রথম সমস্যা বা প্রথম প্রবলেম ছিল বিদ্রোহী শক্তি। সাম্রাজ্যের অভ্যন্তরে প্রচুর বিদ্রোহী শক্তি ছিল যেগুলোকে তাকে দমন করতে হতো। মানে রিবেলিয়াস পাওয়ার যারা ইনসাইড দ্য এম্পায়ারের ভেতরে বা ইনসাইডে রিবেলিয়াস পাওয়ার ছিল যাদেরকে অপ্রেস করতে হতো বা দমন করতে হতো, এটা একটা সমস্যা ছিল ইলতুৎমিশের কাছে। দ্বিতীয় হচ্ছে মঙ্গল শক্তি। সেই সময় মধ্য এশিয়ায় খুবই একটা দুর্ধর্ষ শক্তিশালী শক্তি ছিল মঙ্গল শক্তি। মানে মিডল এশিয়াতে সেই সময় একটা স্ট্রংগেস্ট পাওয়ার ছিল মঙ্গল পাওয়ার, এবং তাদেরকে প্রতিহত করা বা তাদেরকে ফেস করা এটাও কিন্তু একটা বিশাল সমস্যা বা প্রবলেম ছিল ইলতুৎমিশের কাছে সুলতান হওয়ার পর। আর 3 নম্বর সমস্যা কি? 3 নম্বর সমস্যা বা প্রবলেম হলো তিনি একটা রাজবংশ প্রতিষ্ঠা করে যেতে চেয়েছিলেন বা একটা ডায়নেস্টি এস্টাবলিশ করে যেতে চেয়েছিলেন, যাতে তার মৃত্যুর পর, ইলতুৎমিশের মৃত্যুর পর, যাতে তার যে উত্তরাধিকারীরা থাকবে বা ইনহেরিটেন্সরা থাকবে তারা যেন বিনা বাধায় দিল্লির সুলতান হতে পারে বা দিল্লির সুলতান হতে পারে কোনো অবজেকশন ছাড়া তার ইনহেরিটেন্সরা। এই জন্য তিনি ডায়নেস্টি ক্রিয়েট করে যেতে চেয়েছিলেন বা রাজবংশ তৈরি করে যেতে চেয়েছিলেন। এটা কিন্তু একটা সমস্যা ছিল। তাই এই যে 3টে সমস্যা, এই 3টে সমস্যা কিন্তু তিনি খুবই ভালোভাবে দমন করেছিলেন বা সমস্যাটার সমাধান করেছিলেন। কিভাবে? প্রথম হচ্ছে তিনি এই যে বিদ্রোহী শক্তিগুলোকে দমন করেছিলেন। কিভাবে? এই যে রিবেলিয়াস পাওয়ারগুলোকে অপ্রেস করেছিলেন। কিভাবে? তিনি মানে ক্রমাগত যুদ্ধ করে গিয়ে এই বিদ্রোহ শক্তিগুলোকে দমন করেছিলেন। মানে কন্টিনিউয়াসলি তিনি কিন্তু ব্যাটেল করে গেছেন এই সমস্ত শক্তির বিরুদ্ধে বা এই সমস্ত রিবেলিয়াস পাওয়ারের বিরুদ্ধে। এই যে যুদ্ধ করে গেছেন, তাকে যুদ্ধ করতে সাহায্য করেছে কারা? সাহায্য করেছে একটা গ্রুপ বা একটা সদস্যদের একটা দল, যাকে বলা হয় তুর্কান-ই চিহলগানি বা বন্দেগান-ই চিহলগানি।
এই একটা সদস্য গ্রুপ বা এটা একটা দল, তুর্কিদের একটা দল, যেখানে 40 জন বান্দা, বান্দা মানে হচ্ছে এখানে সেবক বা অনুগামী, যাকে ফলোয়ার্স বলে, এই সেবক বা অনুগামী 40 জন বান্দা, যারা তাকে এই ইলতুৎমিশকে সাহায্য করতো বিভিন্ন যুদ্ধতে। এবং এই অ্যাকচুয়াল বা এক কথায় আমি এদেরকে বলতে পারি যে এরা ছিল ইলতুৎমিশের অনুগত যোদ্ধা। বন্দেগানি চিহেলগানির যে সদস্যরা ছিল বা মেম্বাররা ছিল, এরা ছিল তার অনুগত যোদ্ধা বা লয়াল ওয়ারিয়ার। কারা? এই বন্দেগানি চিহেলগানির সদস্যরা বা মেম্বাররা। এবং এটা সংখ্যায় শুনতে 40 ছিল, কিন্তু এরা সংখ্যায় আরো অনেক বেশি ছিল, মানে 40 পিপলের থেকে বেশি ছিল। আর এদের জাতি বা এদের কাস্টটা, এরা তুর্কি বলে নামে তুর্কি ছিল বা টার্কিশ ছিল, তুর্কানি চেহেলগানি বলছি না, তো নামে টার্কিশ বলা হতো, কিন্তু এরা সবাই কিন্তু তুর্কি জাতির ছিল না, বা এরা কিন্তু সবাই টার্কিশ ছিল না। এবং ত্রয়োদশ শতকে আর কি সুলতানি শাসন ব্যবস্থার এরা ছিল প্রধান স্তম্ভ। মানে 13th সেঞ্চুরিতে একটা মানে সুলতানি যে অ্যাডমিনিস্ট্রেশন, সেখানকার মেন পিলার ছিল এই বন্দেগানি চিহেলগানির মেম্বার, বন্দেগানি চিহেলগানির মেম্বাররা, মানে তার যে লয়াল ওয়ারিয়াররা ছিল তারা। কার? ইলতুৎমিশই এটা তৈরি করেছিলেন। এবং আমি পরবর্তীকালে তোমাদের আলোচনা করব গিয়াসউদ্দিন বলবনের কথা। সেই গিয়াসউদ্দিন বলবন, যিনি পরবর্তীকালে দিল্লির সুলতান হন, তিনি কিন্তু এই বন্দেগানি চিহেলগানিরই সদস্য ছিলেন বা মেম্বার ছিলেন। এটা আমি পরে আলোচনা করব। তাহলে এই যে বিদ্রোহী শক্তিগুলোকে দমন করলেন কাদের সাহায্যে? ইলতুৎমিশ এই চিহেলগানির সদস্যদের সাহায্যে, মানে রিবেলিয়াস পাওয়ার গুলোকে অপ্রেস করলেন এই লয়াল তার যে ওয়ারিয়াররা ছিল তাদের হেল্পে। দ্বিতীয় হচ্ছে মঙ্গল শক্তি। ইলতুৎমিশ জানতেন যেহেতু সেই সময় মঙ্গল শক্তি খুবই একটা ক্ষমতাবান শক্তি ছিল বা খুবই পাওয়ারফুল ছিল, তাই তিনি কিন্তু তাদের সঙ্গে সরাসরি কোনো যুদ্ধেতে যাননি। কারণ তিনি জানতেন যে সরাসরি যুদ্ধে গেলে তিনি হয়তো হেরে যেতে পারেন। ডাইরেক্ট তিনি কিন্তু কোনো ব্যাটেলে এই মঙ্গল পাওয়ারের সঙ্গে যাননি, তিনি কৌশল করে তাদের সঙ্গে যুদ্ধ থেকে এড়িয়ে গেছেন, ব্যাটেলটা করেননি। এটা একটা সমস্যার এইভাবে তিনি সমাধান করেছিলেন বা প্রবলেমটা সলভ করেছিলেন। আর 3 নম্বর হচ্ছে রাজবংশ প্রতিষ্ঠা। সেই রাজবংশ কিন্তু, সেই ডায়নেস্টি কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন বা এস্টাবলিশ করে দিতে পেরেছিলেন। কেন? তার মৃত্যুর পর প্রায় 30 বছর কিন্তু তার উত্তরাধিকারীরা দিল্লির সুলতান হিসাবে পদ নিয়েছিল বা দিল্লির সুলতান হয়েছিল। মানে ইলতুৎমিশের ডেথের পরে 30 ইয়ার্স কিন্তু এরা, মানে পরবর্তী তার ইনহেরিটেন্সরা, নেক্সট যে ইনহেরিটেন্সরা বা তার নেক্সট জেনারেশনরা, তারা কিন্তু দিল্লির সুলতান হয়েছিল। তাই এটাও, এই সমস্যারও কিন্তু তিনি সমাধান করতে পেরেছিলেন, মানে রাজবংশ বা ডায়নেস্টিও কিন্তু তিনি এস্টাবলিশ করতে পেরেছিলেন। এই হচ্ছে ইলতুৎমিশের রাজত্বকাল বা ইলতুৎমিশের শাসন। সুলতান হওয়ার পর তার কি কি কাজ ছিল, এটা আমি একটা সংক্ষেপে আলোচনা করলাম। তোমরা উঁচু ক্লাসে উঠলে ইলতুৎমিশ সম্পর্কে আরো অনেক কিছু পড়বে। এরপর আমি আলোচনা করব সুলতান রাজিয়ার কথা, যিনি কিনা ইলতুৎমিশের মৃত্যুর পর তার যোগ্য উত্তরাধিকারী হিসাবে সুলতান হয়েছিলেন, মানে কেপেবল ইনহেরিটেন্স বা কেপেবল রুলার ছিলেন পরবর্তীকালে ইলতুৎমিশের পরে, যিনি সুলতান রাজিয়া। তাকে ইলতুৎমিশই মনোনীত করে গেছিলেন বা সিলেক্ট করে গেছিলেন। এক্ষেত্রে একটা কথা বলি, ইলতুৎমিশের কিন্তু পুত্র সন্তান ছিল বা তার কিন্তু সন ছিল, তা সত্ত্বেও তিনি কিন্তু তার মেয়ে রাজিয়াকে সুলতান করেছিলেন। কেন? তিনি মনে করেছিলেন যে রাজিয়া তার ছেলের থেকে অনেক বেশি যোগ্য বা কেপেবল। মানে এটা ভাবার বিষয় যে সেই রকম সময়, মধ্যযুগে, মিডিল এজে, এরকম সময় যেখানে মুসলিম পরিবার একটা রক্ষণশীল হয়, এটা আমরা বরাবরই জানি, ভীষণ কনজারভেটিভ হয়, সেই রকম জায়গায় ইলতুৎমিশ তার কন্যা সন্তান বা মেয়েকে, একজন নারীকে দিল্লির সুলতান হিসেবে মনোনীত করে গেছিলেন বা সিলেক্ট করে গেছিলেন। এই সুলতান রাজিয়া, এখানে সুলতান কেন বলা হচ্ছে? এনাকে তো সুলতানা বলা হয়, কারণ মেয়েদের তো সুলতানা বলা হয়। আসলে সুলতানের স্ত্রীকে বলা হতো সুলতানা, বা যে সুলতানের ওয়াইফ ছিল তাকে বলা হতো সুলতানা। কিন্তু রাজিয়া তো বিবাহিত ছিলেন না, ম্যারেড ছিলেন না, তাই তিনি নিজেকে সুলতান বলে কিন্তু পরিচিত করতে চেয়েছিলেন, রেকগনাইজ করতে চেয়েছিলেন, তাই ওনাকে সুলতান রাজিয়া বলা হচ্ছে। তার শাসনকালটা কিন্তু খুবই সংক্ষিপ্ত ছিল, মানে খুবই কম সময়ের জন্য তিনি কিন্তু শাসক হয়েছে, সুলতান হয়েছিলেন। সেই সময়টা হলো 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ, 1236 থেকে 1240 পর্যন্ত, মাত্র 4 বছর, প্রায় 4 বছরই বলা যায়, 4 ইয়ার্স, অনলি 4 ইয়ার্স তিনি কিন্তু সুলতান ছিলেন।
এই যে সুলতান রাজিয়া যখন দিল্লির সিংহাসনে বসেন বা দিল্লির সুলতান হন, এটা একটা মধ্যযুগের ইতিহাসে বা মিডিল এজের হিস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয়। কেন প্রথম কোনো নারী শাসক, ওমেন রুলার যে দিল্লির সুলতান হয়েছিল। এবং এই যে তিনি নারী হয়ে শাসক হয়েছিলেন, সুলতান হয়েছিলেন, তাকে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। তাই জন্য তো তিনি মাত্র 4 বছর শাসন করতে পেরেছিলেন, মাত্র অনলি 4 ইয়ার্স তিনি সুলতান ছিলেন। কেন? প্রচুর অবজেকশন এসেছিল চারিদিক থেকে। কেন একজন মহিলাকে সুলতান করতে কেউ চাইছিলেন না, অনেকেই চাইছিলেন না আর কি। সেই সময় তিনি যখন সুলতান হয়েছিলেন, প্রথম তার সমস্যা ছিল তিনি একজন নারী শাসক, তার জন্য তাকে বাধার প্রাপ্ত হতে হয়েছিল বা তার প্রতি অনেক অবজেকশন আসছিল, নারী শাসক বা ওমেন রুলার ছিলেন বলে। দ্বিতীয় প্রবলেম ছিল সেই সময় তুর্কি অভিজাত বা টার্কিশ অ্যারিস্টোক্রেট যারা ছিল, এই তুর্কি অভিজাত এরা খুবই ক্ষমতাবান ছিল সুলতানি শাসন ব্যবস্থায়। এই তুর্কি অভিজাতরা, আমি আগেও বলেছি যে তুর্কি অভিজাতরা যারা আমির বলা হতো, এই সমস্ত অভিজাতরা যারা কিন্তু সুলতানি শাসন ব্যবস্থার বিভিন্ন কাজে যুক্ত থাকতো, সুলতানি অ্যাডমিনিস্ট্রেশনে যারা অ্যাপয়েন্টেড থাকতো বিভিন্ন কাজে, সেই তুর্কি অভিজাতদের সঙ্গে চিহলগানি সদস্য, চিহলগানি মানেই তো অতুর্কি, মানে অনেকেই টার্কিশ ছিল না, তো এই টার্কিশ অ্যারিস্টোক্রেট এবং চিহলগানির মেম্বার তাদের মধ্যে কিন্তু একটা সমস্যা বা একটা সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হয়েছিল। মানে তুর্কি অভিজাত এবং চিহলগানি সদস্যদের সম্পর্কের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছিল এই সুলতান রাজিয়া যখন সুলতান হয়েছিলেন। মানে টার্কিশ অ্যারিস্টোক্রেটদের সঙ্গে চিহলগানির মেম্বার তাদের মধ্যে একটা রিলেশনশিপের মধ্যে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়েছিল। এটা কিন্তু একটা রাজিয়ার কাছে সমস্যা ছিল। এবং তিনি কাদের সমর্থন পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন কিছু সেনাবাহিনীর সমর্থন, মিলিটারি ফোর্স তাকে সাপোর্ট করেছিল। আর কারা? এই তুর্কি অভিজাতদেরই একাংশ যেমন বিরোধিতা করেছিল তাকে, মানে টার্কিশ অ্যারিস্টোক্রেটস একটা পোর্শন কিন্তু সুলতান রাজিয়াকে কিন্তু মেনে নেননি সুলতান হিসাবে, আবার একটা পোর্শন মানে তুর্কি অভিজাতদের একটা অংশ কিন্তু আবার সুলতান রাজিয়াকে মেনে নিয়েছিলেন। তো এরা সাপোর্ট করেছিল এবং জনগণের সমর্থন পেয়েছিলেন, মানে কমন পিপলরা কিন্তু অনেক সাপোর্ট করেছিল সুলতান রাজিয়াকে। কিন্তু এই সুলতান রাজিয়া একজন নারী ছিলেন, তাই তার মধ্যে আবেগ, সহানুভূতি এগুলো খুব বেশি ছিল, সিম্প্যাথিটা ওনার মধ্যে বেশি ছিল। সে কারণে তিনি কি করেছিলেন, একটা কাজ করেছিলেন যার কারণে তিনি কিন্তু অনেক অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, অনেক বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, অনেক অবজেকশন এসেছিল তার বিরুদ্ধে, এগেনস্টে। কি সেটা? তিনি সুলতান হওয়ার পর তিনি উলেমাদের আপত্তি থাকা সত্ত্বেও অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে দেন। এখানে আগে তোমাদের পরিচয় করিয়ে দিই, উলেমা কারা। উলেমা বলতে বোঝায় যারা ধর্মীয় ইসলাম ধর্মের পণ্ডিত। মানে উলেমা হচ্ছে কারা? উলেমা হলো ইসলাম ধর্মের পণ্ডিত বা ইসলামিক রিলিজিয়ান যাদের স্কলার অফ ইসলামিক ডক্ট্রিন অ্যান্ড ল, স্কলার অফ ইসলামিক ডক্ট্রিন অ্যান্ড ল। বাংলায় যাকে বলে উলেমা মানে হচ্ছে ইসলাম ধর্মের পণ্ডিত ব্যক্তি। এদের কাজ কি ছিল? এরা ইসলাম ধর্মের বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন রাজনৈতিক নেতা, যারা আইন প্রণয়ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তিদের ইসলাম ধর্মের বিভিন্ন তত্ত্ব জ্ঞান এগুলো ব্যাখ্যা করতো এদের কাছে, সবার কাছে এটা তাদের দায়িত্ব ছিল। মানে একটা অভিভাবক ছিল, উলেমারা ছিল হচ্ছে অভিভাবক বা গার্জেন, ইসলামিক ওয়ার্ল্ডে একজন গার্জেন বলা যায়, তাদের ইসলামিক রিলিজিয়ান সম্পর্কে তারা এক্সপ্লেনেশন করতো। তাই এই উলেমারা কিন্তু আপত্তি করেছিল বা তারা কিন্তু অবজেকশন করেছিল রাজিয়াকে যে অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর যাতে তুলে না নেয়। জিজিয়া করটা কি এবার সেটা বলি। জিজিয়া কর হলো একটা ট্যাক্স বা কর যেটা মুসলিম শাসিত রাজ্যে মুসলিম শাসকরা তারা অমুসলিমদের ওপরে এটা ধার্য করত। মানে ইসলাম রুল টেরিটরিসে মুসলিম রুলার তারা একটা ট্যাক্স নিত নন মুসলিমদের কাছ থেকে। কিসের জন্য? নিরাপত্তা, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য একটা ট্যাক্স হিসাবে ফি নিত বা একটা কর হিসাবে তারা টাকা নিত। এই জিনিসটাই কিন্তু সুলতান রাজিয়া চাননি, তিনি অমুসলিমদের ওপর থেকে এই জিজিয়া কর তুলে দিতে চেয়েছিলেন, যেখানে উলেমারা আপত্তি করেছিল। এই জিনিসটা কিন্তু তাকে অনেক সমস্যার মধ্যে ফেলেছিল। তখন যে তুর্কি অভিজাতরা ছিল, মানে চারিদিকে সবাই মনে করে যে রাজিয়া অমুসলিমদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন, নন মুসলিমদেরকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন রাজিয়া,
এটা অনেকেই মনে করতে থাকেন। তাই দিল্লির বাইরে যে সমস্ত তুর্কি অভিজাত পরিবার ছিল বা টার্কিশ অ্যারিস্টোক্রেট ফ্যামিলি ছিল, তারা কিন্তু ম্যাক্সিমাম সবাই সুলতান রাজিয়াকে এগেনস্টে চলে গেছিল, তারা অবজেকশন করেছিল, সুলতান করে রাখতে তারা চায়নি। আর দুই হচ্ছে, এই সময় রাজপুতরাও কিন্তু সুলতান রাজিয়াকে মেনে নিতে চাননি, রাজপুতরাও কিন্তু তার বিরুদ্ধে, তার এগেনস্টে ছিল। তাই এই সব কারণে কিন্তু সুলতান রাজিয়া বেশি দিন কিন্তু শাসন করতে পারেননি, মাত্র 4 বছর, অনলি 4 ইয়ার্স তিনি কিন্তু শাসন করেছিলেন, বা তিনি সুলতান ছিলেন, দিল্লি সুলতান। কিন্তু এই 4 বছরের রাজত্বকাল বা এই 4 ইয়ার্সের রেইন টাইম, সেটা কিন্তু মধ্যযুগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বা মিডিল এজের হিস্ট্রিতে, ইন্ডিয়ান মিডিল এজের হিস্ট্রিতে সেটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ইম্পর্টেন্ট একটা রোল। সুলতান রাজিয়াকে আমরা মনে রাখি প্রথম একজন নারী হিসাবে তিনি সুলতান হয়েছিলেন, বা নারী শাসক, তার জন্য আমরা তাকে মনে রাখি। আজকে দিল্লি সুলতানি সম্পর্কে 3 জনের সম্পর্কে আলোচনা আমি করলাম, তারা হলেন কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ এবং সুলতান রাজিয়া। এরা 3 জনের সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমাদের বোঝাতে পারলাম এদের রাজত্বকাল কেমন ছিল, এরা দিল্লি সুলতানকে কিভাবে এগিয়ে নিয়ে গেছিল। আশা করি তোমরা বুঝতে পারলে। এইখানেই আমি আমার আজকের বিষয়বস্তু আলোচনা শেষ করছি। আমার এখানে আলোচনা শেষে তোমাদের বলতে চাই যে মনে রাখবে যে শিক্ষা এটা কিন্তু একটা আজীবন যাত্রা। এই যাত্রা পথে তোমরা এইভাবে এক এক ধাপ করে এগোতে থাকো, আর আমি তোমাদের পথ দেখানোর জন্য এইভাবেই পাশে থাকবো। তো এইখানেই আমি আলোচনা শেষ করছি, এবং যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন পাবে। আমি অনেক বিষয় নিয়ে কিন্তু পরপর আলোচনা করছি। তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।